সময়টা তখন 2002। জাপানে সেই সময় মোবাইল ফোন সবেমাত্র জনপ্রিয় হতে শুরু করেছে। সবার হাতে হাতেই তখন শোভা পাচ্ছে নতুন মডেলের বিভিন্ন সব মোবাইল ফোন। আর সেই সময় শহর জুড়ে শুরু হয় একটা তীব্র আতঙ্কের। একটা ভুতুরের নাম্বার থেকে সবার কাছেই মিসড কল আসতে থাকে, তবে সেটা কোনো সাধারণ কল নয়। যার মোবাইলেই সেই কল যাচ্ছে 24 ঘন্টার মধ্যেই তার রহস্যজনকভাবে মৃত্যু হচ্ছে কোনোভাবেই, আর সেটা থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। প্রাণের ভয়ে নিজেদের মোবাইল ফোন ভেঙে ফেলেও সেই কল থেকে মুক্তি মিলছে না। পুলিশ ভাবছে ঘটনাটা হয়তো স্রেফ একটা গুজব, কিন্তু আসলেই কি তাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ এক প্রতিশোধের গল্প? সো হ্যালো ভিউয়ার্স, হরর গ্লিমস চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আজকে এক্সপ্লেন করছি আরো একটি অসাধারণ জাপানিজ হরর মুভি। সম্প্রতি মুক্তি পাওয়া নেটফ্লিক্সের ইফ উইশেস কুড কিল সিরিজটি যারা দেখেছেন তারা হয়তো ভিডিওটা আরো বেশি উপভোগ করবেন। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো মুভির শুরুতে আমরা পরিচিত হই ইউমি এর সাথে। ইউমি তার কলেজের বন্ধুদের সাথে তখন একটা ক্যান্টিনে বসেছিল আর নিজেদের মধ্যে বিভিন্ন ভুতুরে ব্যাপার স্যাপার নিয়ে আলাপ করছিল। এই সময় ইউমি এর ফ্রেন্ড ইয়োকো তাদের টেবিলের সামনে এসে দাঁড়ায়। তার পরনে ছিল কালো রঙের পোশাক, যেটা সাধারণত কারো ফিউনারেলে যাওয়ার জন্য পরা হয়। ইউমি তখন ইয়োকোকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় তার এক স্কুল ফ্রেন্ড গতকালকে পানিতে ডুবে মারা গেছে, তাই সে তার ফিউনারেল অ্যাটেন্ড করেই এখন ফিরছে। একটু পরেই ফ্রেশ হওয়ার জন্য ইউমি আর ইয়োকো ওয়াশরুমে চলে যায়। ইয়োকো যখন ওয়াশরুমে তার ড্রেস চেঞ্জ করছিল তখন ইউমি বাইরে তার জন্য অপেক্ষা করছিল। এই সময় হঠাৎই ইয়োকোর মোবাইল ফোনটি বেজে ওঠে। ফোনটা যখন বাজছিল তখন ইউমির একটু অদ্ভুত লাগতে থাকে, কারণ ফোনের রিংটংটা কেমন যেন অন্য রকমের ছিল। শুনলেই কেমন একটু গা ছমছম করে ওঠে। একটু পরেই ড্রেস চেঞ্জ করে ইয়োকো বাইরে বেরিয়ে আসে, কিন্তু যখন সে দেখে এতক্ষণ তার ফোনটাই বাজছিল তখন সে কিছুটা অবাক হয়ে যায়, কারণ তার ফোনের রিংটং তো এটা ছিলই না। ফোন চেক করতে গিয়ে ইয়োকো দেখে কেউ একজন তাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে। তবে যে ব্যাপারটা তাকে সবচাইতে অবাক করে সেটা হলো মেসেজটা পাঠানো হয়েছে তার নিজেরই নাম্বার থেকে। আর তার চাইতেও বড় ব্যাপার হলো মেসেজটা পাঠানো হয়েছে 18 এপ্রিল রাত 11টায়, কিন্তু আজকের তারিখ হলো 17 এপ্রিল। তাহলে কেউ কিভাবে ভবিষ্যৎ থেকে তাকে মেসেজ পাঠাবে, আর সেটাও কিনা তার নিজেরই নাম্বার থেকে? ইয়োকো ভাবে হয়তো সিম অপারেটরদের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এমন উল্টোপাল্টা জিনিস দেখাচ্ছে। কিন্তু একটু পরে ইয়োকো যখন সেই ভয়েস মেসেজটি চেক করে তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ ভয়েস মেসেজে যার গলার স্বর ছিল সেটা তার নিজেরই। আর মেসেজে সে বলছে, আরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তারপরই একটা চিৎকারের আওয়াজ ভেসে আসে। ইয়োকো পুরো ব্যাপারটায় খুবই কনফিউজড হয়ে যায়। সে যদি ধরেও নেয় সিম অপারেটরদের ভুলের কারণে তার নাম্বার থেকে তার ফোনেই মেসেজ আসছে, তাহলে সেই মেসেজে তার আওয়াজ কিভাবে থাকবে? ইয়োকো তার বন্ধুদের সাথে ব্যাপারটা শেয়ার করে, কিন্তু তার বন্ধুরা ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়ে বলে হয়তো ইয়োকোর বয়ফ্রেন্ড গলার স্বর নকল করে তার সাথে প্রাঙ্ক করছে। ইয়োকো তখন ভাবে হয়তো এমন কিছুই আসলে হবে। পরদিন রাতের কথা, ইউমির ফোনে হঠাৎই ইয়োকোর কল আসে। ইয়োকো তখন রেল স্টেশনের পথ ধরে বাড়িতে ফিরছিল। সে ইউমিকে জানায় কিছুদিনের মধ্যে সে তার বয়ফ্রেন্ডের সাথে বিচে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, তাই আগামীকাল সে ইউমিকে নিয়ে শপিং করতে যেতে চায়। তবে ইউমির কেমন যেন একটু অদ্ভুত লাগছিল, কারণ গতকাল সেই ভয়েস মেসেজটি এসেছিল রাত 11টা 4 মিনিটে, আর এখন প্রায় একই সময়েই ইয়োকো তাকে কল করেছে। ইউমি তাই ইয়োকোকে জিজ্ঞেস করে এখন সে কোথায় আছে, কিন্তু ইয়োকো তার কোনো কথাই শুনতে পাচ্ছিল না, কারণ বাইরে তখন প্রচন্ড বৃষ্টি নেমেছে। তাই ইয়োকো জানায়, আরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই কথাটা শোনা মাত্র ইউমির গতকালকের ভয়েস মেসেজটার কথা মনে পড়ে, কারণ সেই ভয়েস মেসেজে ঠিক এই কথাটাই বলা ছিল। অন্যদিকে ইয়োকো তখন তার পেছনে কিছু একটা উপস্থিতি অনুভব করে। পেছনে তাকাতেই সে কিছু একটা দেখতে পায় আর প্রচন্ড একটা চিৎকার করে ওঠে। মোবাইলে কল তখন চালু থাকায় ইয়োকোর চিৎকারটা শুনতে পায় ইউমি। এবার সে আরো অবাক হয়ে যায়, কারণ সেই ভয়েস মেসেজও ঠিক একই রকম ভাবে চিৎকারের আওয়াজ ছিল। সবকিছুই কেমন যেন মিলে যাচ্ছে। ইউমি চিৎকার করে ইয়োকোকে ডাকতে থাকে, জানতে চায় সে কোথায় আছে, কিন্তু ইয়োকো তখন আর উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। কেউ একজন ধাক্কা মেরে তাকে ওভারব্রিজ থেকে নিচে ট্রেনের উপর ফেলে দিয়েছে। তবে গুরুতর আঘাত পেলেও ইয়োকো তখনও শেষ হয়ে যায়নি। তার এক হাতে মোবাইল ফোন ধরা ছিল আর সে বাটন চেপে কোনো একটা নাম্বার ডায়াল করছিল আর কিছু একটা সেন্ড করছিল। কিন্তু একটু পরেই দেখা যায় সেটা আসলে ইয়োকো ছিল না। মেসেজটা পাঠাচ্ছিল ইয়োকোর শরীর থেকে আলাদা হয়ে যাওয়া তার হাত।
পরদিন পুলিশ ইয়োকোর বডি বিচ্ছিন্ন অবস্থায় রেল লাইনে আবিষ্কার করে। সেই সময় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীরা জানায় ওভারব্রিজ থেকে পড়ে গিয়ে তার একটি হাত ও পা আলাদা হয়ে গেলেও ইয়োকো বেঁচে ছিল। তারপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ইয়োকো শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইউমি আর তার অন্যান্য বন্ধুরা ইয়োকোর ফিউনারেলে অংশ নেয়। সেখানে তারা ইয়োকোর কিছু বন্ধুদের সাথেও পরিচিত হয়। মেয়েগুলো নিজেদের মধ্যে ইয়োকোর ব্যাপারটা নিয়ে আলাপ করছিল এবং বলছিল তাকেও হয়তো শেষ করে দেয়া হয়েছে। এই সময় ইউমি মেয়েদের কথাগুলো শুনতে পেয়ে তাদেরকে জিজ্ঞাসা করে ব্যাপারটা কি। তখন তাদের মধ্যে থেকে একটি মেয়ে জানায় ইদানিং কেউ একজন মোবাইল ফোনের মাধ্যমে মানুষকে মারছে। প্রথমে সেই মানুষটার মোবাইলে একটা মিসড কল যায় নিজেরই নাম্বার থেকে, আর পরদিনই মানুষটা কোনো একটা দুর্ঘটনায় মারা যায়। মেয়েটি আরো জানায় তারা জানতে পেরেছে এটা কোনো একটা অতৃপ্ত মহিলার আত্মার কাজ। সেই আত্মাটি কাউকে শেষ করার পরেই সেই মানুষটির মোবাইলে কন্ট্যাক্ট লিস্টে থাকা অন্য একজনকেও একইভাবে কল করে এবং তাকেও একইভাবে শেষ করে দেয়। এইভাবেই সে একের পর এক মানুষকে শেষ করে যাচ্ছে। পরদিন ইউমি ইয়োকোর বয়ফ্রেন্ড কেনজির সাথে দেখা করে। তারপর তার সাথে ঘটে যাওয়া সবকিছু কেনজির সাথে শেয়ার করে। ইউমির কথা শুনে কেনজি কিছুটা অবাক হয়ে যায়। কেনজি তখন জানায় গতকাল সেও এরকম একটা ভয়েস মেসেজ পেয়েছে। কেউ একজন তার গলার স্বর নকল করে তাকে মেসেজ পাঠিয়েছে। কেনজি ভয়েস মেসেজটা ইউমিকে শোনায়। ইউমি মনোযোগ দিয়ে মেসেজটা শোনে। মেসেজটি পাঠানো হয়েছে 21 এপ্রিল দুপুর 3:34 মানে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই। ইউমি এবার খুবই ভয় পেয়ে যায়। সে কেনজিকে সাবধান করে দিয়ে বলে আর 2 মিনিটের মধ্যেই 3:34 বাজবে, তাই অন্য কোথাও না গিয়ে তার উচিত নিরাপদ জায়গায় আশ্রয় নেয়া। কিন্তু কেনজি এসব একদমই বিশ্বাস করে না। তার ধারণা হয় কেউ একজন তার গলার স্বর নকল করে তার সাথে প্রাঙ্ক করতে চাইছে, তাই সে এখান থেকে বেরিয়ে লিফট দিয়ে নিচে নামতে যায়। তবে একটু পরেই লিফটটি যখন ওপেন হয় তখন কেনজি অবাক হয়ে দেখে লিফটের ফ্লোরটা একদমই ফাঁকা, সেখানে কিছুই নেই। আর সেই ফাঁকা লিফট থেকে স্প্রে করার মতো একটা শব্দ আসতে থাকে। এবার কেনজি সত্যি সত্যি ভয় পেয়ে যায়। সে লিফট ছেড়ে পালাতে গেলে একটা অদৃশ্য বস্তু তার পা চেপে ধরে টান দিয়ে তাকে সেই লিফটের ভিতরে নিয়ে যায়। ইউমি হতবাক অবস্থায় পুরো দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। একটু পরে গুরুতর আহত অবস্থায় কেনজিকে দেখা যায়। অদ্ভুত ব্যাপার হলো আহত অবস্থায় কেনজির মুখ থেকে একটা লজেন্স বেরিয়ে আসে, আর তারপরেই একটা অদৃশ্য শক্তি কেনজির মোবাইল ফোন চাপতে থাকে। এদিকে পরপর একই রকম ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ কিছুটা নড়ে চড়ে বসে। তারা জিজ্ঞাসাবাদের জন্য ইউমিকে ডেকে নিয়ে আসে। ইউমি তখন সবকিছু পুলিশকে খুলে বলে, কিন্তু পুলিশ ইউমির কথা একদমই বিশ্বাস করে না। তারা ধরেই নেয় ইউমি হয়তো ভয় পেয়ে উল্টোপাল্টা কথা বলছে। এর কিছুদিন পরের কথা, ইউমি তার ফ্রেন্ড নাৎসুমির সাথে কয়েকদিন ধরে ঘটে যাওয়া ব্যাপারগুলো নিয়ে আলাপ করছিল। তারা ভয় পাচ্ছিল এই ভেবে যে মারা যাওয়া ইয়োকো আর কেনজি দুজনের মোবাইলেই তাদের ফোন নাম্বার ছিল। এবার কি তাহলে সেই ভূত তাদেরকেও তাড়া করবে? এই সময় হঠাৎ নাৎসুমির মোবাইলে একটি কল আসে। নাৎসুমি উঠে গিয়ে দেখে সেটা তার এক্স বয়ফ্রেন্ডের কল। নাৎসুমি কলটা রিসিভ করার আগেই ইউমি দ্রুত তার হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে সুইচ অফ করে দেয়। তারপর নিজের মোবাইলও একইভাবে সুইচ অফ করে দেয়, যাতে সেই অতৃপ্ত আত্মাটি কোনোভাবেই আর তাদেরকে কল করতে না পারে। সেদিন রাতে ইউমি আর নাৎসুমো যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ নাৎসুকোর মোবাইল ফোনটি বেজে ওঠে, আর সেই রিংটোনটি আবারও বাজতে থাকে। নাৎসুমি সেটা চেক করতে গিয়ে দেখে তাকেও একটা ভয়েস মেসেজ পাঠানো হয়েছে, যার তারিখ ছিল 23 এপ্রিল রাত 10:39। তবে এবার ভয়েস মেসেজ নয়, একটা ছবি পাঠানো হয়েছে। ছবিটা ছিল নাৎসুমির, আর তার পেছনে দাঁড়িয়ে ছিল একটা কালো অশরীরী আত্মা। পরদিন কলেজে গেলে ব্যাপারটা জানাজানি হয়ে যায়। সবাই তখন নাৎসুমির কাছে গিয়ে তার মোবাইল ফোন থেকে নিজেদের নাম্বার ডিলিট করে দিতে বলে, যেন নাৎসুমির মাধ্যমে সেই আত্মা তাদের কারো নাম্বার না পায়। একটু পরে ইউমি নাৎসুমিকে নিয়ে সিম অপারেটরের অফিসে যায় এবং নাৎসুমির সিম ক্যান্সেল করে দিয়ে আসে, যাতে আর কোনোভাবেই তার ফোনে কল না আসে। এমনকি যাওয়ার সময় তারা মোবাইল ফোনটিও ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। এদিকে নাৎসুমির কল পাওয়ার ব্যাপারটা জানতে পেরে একটা টিভি চ্যানেলের রিপোর্টার তার সাথে দেখা করতে আসে। তারা যখন ফোন কলের ব্যাপারে তার কাছে জানতে চায় তখন নাৎসুমি জানায় সে তার মোবাইল ফোনটি ফেলে দিয়েছে, তাই তার কাছে কোনো প্রমাণ নেই। তখন সেই রিপোর্টার ক্যামেরায় দেখানোর জন্য একজন ক্যামেরাম্যান কাছ থেকে মোবাইল নিয়ে সেটা নাৎসুমির হাতে ধরিয়ে দেয়। তারপর নাৎসুমির ভিডিও করে সেটা লাইভ ব্রডকাস্ট করতে থাকে। তবে অবাক করা ব্যাপার হলো সেই মোবাইলটিতেও তখন ওই রিংটোনটি বেজে ওঠে, আর সেটা রিসিভ করতেই নাৎসুমি দেখে এবারও সেই আত্মা আরো একটি ছবি তাকে পাঠিয়েছে। নাৎসুমি এবার খুবই ভয় পেয়ে যায়।
এই সময় টিভি রিপোর্টার সেই মোবাইল হাতে নিয়ে ছবিটি দেখে। এতক্ষণ সে পুরো ব্যাপারটাকে ভুয়া মনে করলো, এবার বুঝতে পারে কিছু একটা ব্যাপার এর মধ্যে নিশ্চয়ই আছে। রিপোর্টার তখন নাৎসুমিকে রাতে তার প্রোগ্রামে আসতে বলে। সেই প্রোগ্রামে একজন কবিরাজকে ডেকে এনে তারা নাৎসুমিকে আত্মার হাত থেকে বাঁচাবে বলে কথা দেয়। লোকটার কথায় নাৎসুমিও তার প্রোগ্রামে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ইউমি অনেক চেষ্টা করে নাৎসুমিকে থামাতে চাইলেও পারেনি। একটু পরে ইউমি কালো ড্রেস পরা একটা লোককে দেখতে পায়। লোকটা অনেকক্ষণ যাবৎ দূর থেকে তাদেরকে ফলো করছিল। ইউমি লোকটার কাছে গিয়ে তার পরিচয় জানতে চায়। লোকটা জানায় তার নাম হিরোশি। সে একজন ইনভেস্টিগেটর। প্রায় 6 মাস আগে তার বোন একই রকম ভাবে একটা ভয়েস মেসেজ পায়। পরের দিনই একটা দুর্ঘটনায় ভয়ঙ্করভাবে তার বোন পুড়ে যায় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই সময় লোকটা আরো জানায় মারা যাওয়ার পর তার বোনের মোবাইল ফোন থেকে একটা নম্বরে কল যায়। এমনকি এই পর্যন্ত যারা মারা গেছে তাদের সবার ফোন থেকেই একটা বিশেষ নাম্বারে কল গেছে। এখন প্রশ্ন হলো, মারা যাওয়ার পর কিভাবে সবার মোবাইল ফোন থেকে একই নাম্বারে কল গেল, আর সেই নাম্বারটাই বা কার? এভাবে নিজেদের মধ্যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার পর তারা একটা প্যাটার্ন লক্ষ্য করে। প্রথমে ভিকটিমের মোবাইলে একটা মিসড কল সহ ভয়েস মেসেজ যায়। পরদিন ভিকটিম সে মেসেজে উল্লেখ করার সময়ই দুর্ঘটনায় পড়ে। তবে ভিকটিম গুরুতর আহত হলেও বেঁচে যায়। হাসপাতালে নেওয়ার পরই ভিকটিম শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ভিকটিম শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তার মুখ থেকে একটা লজেন্স বেরিয়ে আসে। সবশেষে ভিকটিমের মোবাইল থেকে একটা বিশেষ নাম্বারে ফোন যায়। ইউমি আর হিরোশি বুঝতে পারে এই ফোন নাম্বারটি কার সেটা বের করতে পারলেই হয়তো রহস্যের জাল উন্মোচন করা যাবে। এরপর খোঁজ নিয়ে তারা জানতে পারে নাম্বারটা আসলে একটা হাসপাতালের। তবে সেই হাসপাতালটি কয়েক মাস আগেই আগের জায়গা ছেড়ে নতুন একটা জায়গায় স্থাপন করা হয়েছে। এই নাম্বারটি ছিল পুরনো হাসপাতালের বিল্ডিং এর, যেটা এখন বন্ধ আছে। ইউমি আর হিরোশি কিছুটা হতাশ হয়। তারা বুঝতে পারছিল না কেন সবগুলো ভিকটিমের মোবাইল থেকে একটা হাসপাতালের নাম্বারে কল যাবে। এই সময় ইউমি হঠাৎই একটা আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটাই সে কেনজির লিফট থেকে পড়ে যাওয়ার সময় শুনতে পেরেছিল। ইউমি দৌড়ে সেদিকে যেতেই দেখে আওয়াজটা একটা ইনহেলারের। সে এই আওয়াজের ব্যাপারে হিরোশিকে জানায়। তারা বুঝতে পারে এই আত্মাটি হয়তো এমন কারো আত্মা যে একসময় শ্বাসকষ্ট বা অ্যাজমায় আক্রান্ত ছিল। এই কারণেই যেখানেই সেই আত্মাটি আসতো সেখানে ইনহেলারের আওয়াজ শোনা যেত। তারা হাসপাতালের রেকর্ড কিপারের মাধ্যমে খোঁজ নিয়ে দেখে এমন কোনো রোগী এই হাসপাতালে ছিল কিনা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা মিনিকো নামের একটা মেয়ের রেকর্ড খুঁজে পায়। মেয়েটি অ্যাজমায় আক্রান্ত ছিল এবং কয়েক মাস আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তারা তখন রেকর্ড কিপারের কাছ থেকে সেই মেয়েটির ঠিকানা জোগাড় করে। একটু পরেই হিরোশি লক্ষ্য করে তার বোন একটা চাইল্ড কেয়ার হাসপাতালে কাজ করত। সেই হাসপাতালের ডায়েরিতে তার বোন মিনিকো নামের একটা মেয়ের কথা লিখেছিল। মেয়েটি অ্যাজমার সমস্যা নিয়ে প্রায়ই সেখানে যেত। এছাড়া মিনিকোর একটা ছোট বোনও ছিল। সেই ছোট বোনের শরীরে প্রায় নাকি বিভিন্ন রকম আঘাতের চিহ্ন দেখা যেত। হিরোশি বুঝতে পারে মিনিকো এবং তার ছোট বোনকে বোধহয় তাদের মা নির্যাতন করত। হয়তো এই ঘটনার সাথে তাদের মায়ের কোনো না কোনো সংযোগ থাকতে পারে। ইউমি আর হিরোশি এরপর সেই চাইল্ড কেয়ার হাসপাতালে যায়। সেখানে থাকা ডাক্তার তাদেরকে জানায় মিনিকো আর তার ছোট বোন নানাকো শরীরে প্রায় বিভিন্ন আঘাতের চিহ্ন দেখা যেত। তাদের ধারণা বাচ্চা দুটির মা তাদেরকে নির্যাতন করত আর তারপরেই নিজেই আবার চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে আসতো। ডাক্তারদের ধারণা ছিল সেই মহিলা হয়তো মানসিকভাবে অসুস্থ। অন্যদিকে রাতের বেলা নাৎসুমোকে নিয়ে সে টিভি প্রোগ্রামের কথা ইতিমধ্যেই দেশব্যাপী প্রচার হয়ে গেছে। সবাই তখন অধীর আগ্রহে টিভির সামনে বসেছিল মেয়েটিকে বাঁচাতে পারবে কিনা সেটা দেখার জন্য। তবে প্রোগ্রাম শুরু হলে সেই আত্মা তখন টিভি সেটে এসে হাজির হয়। তারপর সবকিছু লন্ডভন্ড করে দিয়ে একসময় নাৎসুমিকেও ভয়ঙ্করভাবে শেষ করে দেয়। তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায় আর সবশেষ বাকি সব ভিকটিমের মতো নাৎসুমির মুখ থেকেও তখন সেই লজেন্স বের হয়ে আসে। পুরো ব্যাপারটা ইউমির চোখের সামনে ঘটে। সে হতবাক দৃষ্টিতে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর তখনই সেই রিংটোনটা আবারও বেজে ওঠে। তবে এবার আর কেউ না, বরং ইউমির ফোনেই বেজে ওঠে সেই রিংটং। ভয়ে বাকরুদ্ধ হয়ে ইউমি সেদিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে ইউমি বুঝতে পারে নাৎসুমির মতো সেও হয়তো এবার একইভাবে শেষ হতে যাচ্ছে। আর কিছুই হয়তো করার নেই। হিরোশিও ভেবে পাচ্ছিল না সে কি করবে। তাই রেগে গিয়ে সে ইউমির মোবাইল ফোনটা ভেঙে অ্যাকোরিয়ামে ফেলে দেয়। পরদিন সকাল হলে তারা সেই বাচ্চা দুটির ঠিকানায় যায়। তারপর দুজনে মিলে বাড়ির ভেতরটা খুঁজে দেখতে থাকে। এই সময় ইউমি তাদের একটা ফ্যামিলির ছবি দেখতে পায়। ছবিটিতে সেই দুটি বাচ্চা মিনিকো, নানাকো এবং তাদের মা মিস ম্যারিকে দেখা যায়।
এই সময় ইউমি কিচেনের কেবিনেটে একটা অশরীরী জিনিসকে হাত বের করা অবস্থায় দেখতে পায়। সেটা দেখে ইউমি ভয়ে চিৎকার করে ওঠে। ইউমির চিৎকার শুনে হিরোশি সেই কেবিনেটটি খোলে এবং সেখানে একটা ভিডিও ক্যামেরা দেখতে পায়। একটু পরেই তারা দুজনে আলাদা হয়ে গিয়ে মিস ম্যারিকে খুঁজতে বের হয়ে যায়। সবার প্রথমে হিরোশি যায় সেই ফস্টার কেয়ারে, যেখানে ছোট্ট নানাকো এখন একা একা থাকে। সেখানে থাকা কেয়ারটেকারের সাথে কথা বলে হিরোশি জানতে পারে নানাকোকে এখানে রেখে যাওয়ার পর তার মা মিস ম্যারি একবারের জন্য তাকে দেখতে আসেনি। এই সময় ছোট্ট নানাকো যখন তার পুতুল নিয়ে খেলছিল তখন সেটার বাটনে চাপ দিতেই একটা মিউজিক বেজে ওঠে। এটা ছিল সেই রিংটং যেটা প্রতিটা ভিকটিমের মোবাইলে কল গেলে বেজে উঠত। হিরোশি এই মিউজিকের ব্যাপারে জানতে চাইলে ভদ্রমহিলা জানান এটা বাচ্চাদের একটা টিভি প্রোগ্রামের মিউজিক। অন্যদিকে ইউমি হাসপাতালে গিয়ে মিস ম্যারি কোথায় আছে সেই ব্যাপারে জানতে চায়। তবে সেখানে থাকা রিসেপশনিস্ট জানায় মিস ম্যারি আগে প্রায় হাসপাতালে পড়ে থাকতো নিজের মেয়ের কাছে, কিন্তু মেয়ে মারা যাওয়ার পর তার কোনো খবর পাওয়া যায়নি। ইউমি তখন জিজ্ঞাসা করে পুরনো হাসপাতালের বিল্ডিংটা কি এখনো আছে না ভেঙে ফেলেছে। রিসেপশনিস্ট তখন জানায় বিল্ডিংটা এখনো পরিত্যক্ত অবস্থায় সেখানে পড়ে আছে। ইউমি তখন সিদ্ধান্ত নেয় সে ওই পুরনো হাসপাতালের বিল্ডিং এ গিয়ে দেখবে সেখানে ভদ্রমহিলার কোনো দেখা পাওয়া যায় কিনা। ইউমি একটা ফোন করে হিরোশিকেও ব্যাপারটি জানায়, তবে হিরোশি তাকে একা সেখানে যেতে মানা করলেও ইউমি তাতে একদমই পাত্তা দেয় না। কিছুক্ষণ পর ইউমি সেই বিল্ডিং এ গিয়ে পৌঁছায়, তারপর ভেতরে ঢুকে সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। এই সময় অপারেশন থিয়েটার রুমের পর্দা সরাতেই ইউমি সেই বেডে তার মোবাইল ফোনটি দেখতে পায়। সাথে সাথেই মোবাইলটিতে সেই রিংটং বেজে ওঠে আর রক্তের ফোঁটা মোবাইল স্ক্রিনের উপর পড়তে থাকে। ইউমি চিৎকার করে দৌড়ে সেখান থেকে পালাতে থাকে, তবে কেউ একজন তাকে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে। আর তখনই হিরোশি সেখানে চলে আসে এবং সেই অশরীরী বস্তুটিও দেয়ালের ক্যাবিনেটে লুকিয়ে যায়। হিরোশি অনেক কষ্টে ইউমিকে শান্ত করে, তবে রিংটংটা তখনও এক নাগারে বেজে যাচ্ছিল। হিরোশি তখন রাগে চিৎকার করতে থাকে, আর এই সময় সে কিছু কাঠের তক্তার মাঝে একটা পচা গলা হাত দেখতে পায়। সেই হাতে একটা মোবাইল ফোন ছিল। সেই মোবাইল থেকেই ইউমির মোবাইলে কল যাচ্ছিল। হিরোশি বুঝতে পারে এটাই হয়তো সেই মহিলার ফোন। সে ফোনটি হাতে নিয়ে কলটি কেটে দেয়, আর সাথে সাথে সেই রিংটংটিও বন্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এবার আর ইউমির কোনো ভয় নেই, তার বিপদ কেটে গেছে। হিরোশি তখন সেই হাতটির কাছে যায়। তক্তাগুলো সরাতেই সেখানে একটা মহিলার পচে যাওয়া লাশ দেখতে পায় তারা। বুঝতে পারে এটাই হয়তো মিস ম্যারিরই লাশ। তবে ইউমি লাশটার কাছে যেতেই লাশটা হঠাৎ করেই জেগে ওঠে। তারপর ইউমিকে আক্রমণ করতে শুরু করে। হিরোশি তাকে বাঁচানোর চেষ্টা করলেও এই আত্মাটি তাকে বাইরে আটকে ফেলে। সে আর কিছুই করতে পারে না। এরপর আত্মাটি ধীরে ধীরে ইউমির দিকে এগিয়ে যেতে থাকে। আত্মাটি যখন একদম কাছাকাছি চলে আসে তখন ইউমি সেই আত্মাটির মধ্যে নিজের মায়ের প্রতিচ্ছবি দেখতে পায়। ইউমি যখন অনেক ছোট ছিল তখন তার মাও তাকে খুবই অত্যাচার করত, আর তখন ইউমি জড়িয়ে ধরে ক্ষমা চাইলে তার মা তাকে ছেড়ে দিত। তাই ইউমি সেই একই পদ্ধতিটা এই আত্মাটির উপরেও প্রয়োগ করে। আত্মাটি যখন তার খুব কাছাকাছি চলে আসে তখন ইউমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায়। অবাক করা ব্যাপার হলো ইউমির কথায় আত্মাটা শান্ত হয়ে যায়। তারপর এক মুহূর্তের মধ্যেই সে আত্মাটি মৃতদেহ ছেড়ে চলে যায়। হিরোশি অবাক দৃষ্টিতে পুরো ব্যাপারটা দেখতে থাকে। তার বিশ্বাস হচ্ছিল না সে আসলে যা দেখছে তা সত্যি কিনা। একটু পরেই পুলিশ সেখানে চলে আসে এবং তাদের দুজনকে উদ্ধার করে। তবে পুলিশ অফিসার লোকটা হিরোশিকে কিছু একটা দেখাবে বলে থানায় নিয়ে যায়। থানায় গিয়ে তারা সেই ভিডিও ক্যামেরায় রেকর্ড করা ভিডিও প্লে করে, আর সাথে সাথেই এতদিনে জমে থাকা সব রহস্য একে একে উন্মোচন হতে থাকে। মূলত মিস ম্যারি তার বড় মেয়ে মিনিকো আর ছোট মেয়ে নানাকোকে নিয়ে থাকতেন। তবে কিছুদিন ধরে তিনি ছোট মেয়ে নানাকোর শরীরে প্রায় আঘাতের চিহ্ন দেখতে থাকেন। তিনি সিদ্ধান্ত নেন রুমের মধ্যে গোপনে একটা ভিডিও ক্যামেরা রেখে দেখবেন বিষয়টা আসলে কি। তারপর একদিন ভিডিও ক্যামেরা চালু করে মিস ম্যারি ওয়াশরুমে যায়। তখন মিনিকো তার ছোট বোন নানাকোকে তার কাছে ডেকে নিয়ে আসে এবং হেয়ার স্ট্রেটনার দিয়ে নানাকোর হাতে ছেঁকা দেয়। নানাকো তখন ব্যথায় কাঁদতে থাকে। মিস ম্যারি ওয়াশরুম থেকে বেরিয়ে মিনিকোকে একেবারে হাতে নাতে ধরে ফেলে। তিনি বুঝতে পারেন এতদিন ধরে মিনিকোই তার ছোট বোন নানাকোকে আঘাত করত, তাই তিনি নানাকোকে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। তার অন্যদিকে ধরা পড়ে যাওয়ার সাথে সাথে মিনিকোর অ্যাজমার অ্যাটাক শুরু হয়ে যায়, কিন্তু মিস ম্যারি তাকে বাড়িতে ফেলে রেখে চলে যান, আর সে কারণে হয়তো একসময় মিনিকো মারা যায়। ভিডিও দেখা শেষে পুলিশ এই ছোট নানাকোকেও থানায় নিয়ে আসে। হিরোশি তখন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে নানাকো এবার মুখ খোলে। সে জানায় তার বোন মিনিকো তাকে প্রায় আঘাত করত,
তারপর সে ব্যথা পেয়ে কান্না করতে থাকলে মিনিকো তাকে একটা লজেন্স খেতে দিত এবং বলতো কাউকে কিছু না বলতে। ছোট্ট নানাকো লজেন্স পেয়ে আর কাউকেই সেই ব্যাপারে কিছু বলতো না। হিরোশি তখন নানাকোর পার্স ব্যাগ খুলে সেখানে সেই লজেন্সটি দেখতে পায়, যেটা প্রতিটা ভিকটিম মারা যাওয়ার পর তাদের মুখের ভেতরে পাওয়া যেত। হিরোশি বুঝতে পারে এতদিন ধরে তারা মিস ম্যারিকেই এইসবের জন্য দায়ী করে আসছিল, অথচ এর পেছনের আসল কালপ্রিট ছিল তার মেয়ে মিনিকো। এই কারণে প্রতিটা ভিকটিমকে মেরে ফেলার আগেই সেখানে একটা এনহেলারের শব্দ পাওয়া যেত, আর এই কারণেই এই পর্যন্ত যারা তার শিকার হয়েছে তারা কেউই সাথে সাথে মারা যেত না। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পরই তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করত, কারণ মিনিকো হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। সে আসলে তার মতো করেই সবার কাছে প্রতিশোধ নিচ্ছে। হিরোশির হঠাৎ মনে হয় হয়তো ইউমি এখনো বিপদে আছে, তাই সে দ্রুত ইউমির কাছে যেতে থাকে। অন্যদিকে ইউমি তখন তার রুমে একাই ছিল। এই সময় পুলিশের কণ্ঠস্বরে কেউ একজন তার দরজায় নক করে। ইউমি দরজার পিপ হোলের দিকে তাকালে একটা ছোট্ট বাচ্চাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায়। তারপর সেখান থেকে একটা তীক্ষ্ণ ছুরির মতো জিনিস বের হয়ে আসে। ইউমি অল্পের জন্য বেঁচে যায়, তবে পেছনে ফিরতেই সে দেখে মিনিকোর আত্মাটি সোফায় বসে আছে। ইউমিকে দেখেই ধীর পায়ে হাঁটতে হাঁটতে সেটা তার দিকে এগিয়ে আসতে থাকে। ইউমি ভয়ে একটা চিৎকার করে ওঠে। একটু পরেই হিরোশি ইউমির কাছে গিয়ে দেখে ইউমি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছে। হিরোশি ব্যাপারটা দেখে খুবই আশ্বস্ত হয় এবং ইউমিকে বুকে জড়িয়ে ধরে, আর তখনই ইউমি একটা ছুরি নিয়ে সেটা হিরোশির পেটে চালিয়ে দেয়। ব্যথায় কুকড়ে গিয়ে হিরোশি তখন ফ্লোরে পড়ে যায়। সে বুঝতে পারছিল না যে ঠিক কি হচ্ছে। এই সময় তার চোখ পড়ে পাশে থাকা আয়নাতে। সেখানে সে ইউমির জায়গায় মিনিকোকে দেখতে পায়। একটু পরে ইউমি তার কাছে আসে এবং ফিস ফিস করে বলে, চিন্তা করো না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আর তারপরেই সাথে সাথে হিরোশি জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে হিরোশি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। একটু ধাতস্থ হতেই সে দেখে পাশে ইউমি দাঁড়িয়ে আছে। একটু পরে ইউমি তার কাছে এসে দাঁড়ায়, তবে তার হাতের পেছনে লুকানো ছিল একটা ছুরি। ইউমি হিরোশির আরো কাছাকাছি যায় এবং তার মুখে কিছু একটা ঢুকিয়ে দেয়। হিরোশি চাবাতে গিয়ে লক্ষ্য করে সেটা আসলে একটা লজেন্স। অবাক দৃষ্টিতে হিরোশি ইউমির দিকে তাকায়। ইউমি তার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। বোঝা যায় মিনিকোর আত্মা এখন বাস করছে ইউমির মধ্যে, আর হিরোশিকে শেষ করার মাধ্যমে আবারও শুরু হবে তার তাণ্ডব লীলা। দর্শক, এটাই ছিল ওয়ান মিসড কল মুভিটির সম্পূর্ণ স্টোরি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ থাকলো। তবে মুভিটার আরো 2টা সিকুয়েল রয়েছে। যদি সেই 2টি মুভিরও ভিডিও চান তাহলে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আপনাদের রেসপন্স পেলে আমরা অতি দ্রুতই এর পার্ট 2 নিয়ে আবারও হাজির হব। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।